আসলে কি হয়েছিল 2014 মেনের কোয়েশ্চেন মানে এমসিকিউ খুব ইজি ছিল। তো সেটা নিয়ে সবাই একটু হাসি ঠাট্টা করেছিল যে এটা বিসিএস এর লেভেলের কোয়েশ্চেন হয়নি। তো হ্যাঁ, তারপরে আমার মনে হয় পিএসসি একটু খেপে টেপে গিয়ে ওই 2015 মেন আর 2016 প্রিলিমস খুব টাফ করে দিয়েছিল। আমাদের সম্ভবত 16 জন ফ্রেশার আছে আর 24 জন ইন সার্ভিস আছে। মাই গড। এবার দেখো প্রত্যেকের পড়াশোনাটা আলাদা, এরকম কিছু হয় না যে আমি এভাবে করেছি মানে সবাইকে সেভাবে করতে হবে বা এটা না করলে হয় না, এরকম কিচ্ছু হয় না বিশ্বাস করো। যে বা এই পার্টিকুলার বই না পড়লে হয় না, এইভাবে না পড়লে হয় না, সকালে উঠে নাকি ইতিহাস পড়তে হয়, দুপুরে উঠে অঙ্ক করতে হয়, রাতে বাংলা করতে হয়, এরকম কিচ্ছু হয় না। আর আর তুমি যেটা বললে একদমই ঠিক কথা, মানে কেউ যদি এরকম হয় যে যারা পাশ করে গেছে, তারা যখন কোনো একটা পরের বছরের কোশ্চেনকে মানে টাফ কোশ্চেন বা মডারেট কোশ্চেনকে যখন ইজি বলে, সেটা অনেক বেশি মানে ব্যাকল্যাশ সহ্য করতে হয় মানুষের। হতে হয়। মানে ধরো আমি যদি তোমায় বলি যে আমি এই কোয়েশ্চেনটার পরীক্ষা দিলে 150 পেতাম, অনেকেই শুনে হাসাহাসি করবে যে দাদা পাস করে গেছে এখন যা খুশি বলছে, যদি 150 পেয়ে দেখাতো হয়তো আমি মানে 115-20 পেতাম। আমি কথার কথা বলছি মানে হ্যাঁ, পরীক্ষা হলে সিচুয়েশনটা আলাদা আর বাইরে বসে কোয়েশ্চেন দেখা আলাদা। তুমি পরীক্ষা অবশ্যই। দিতে গিয়ে তোমার মানে এমন কিছু কোয়েশ্চেন আছে, যেমন আমি দেখছিলাম, ধরো ধরো আমার ইজি মনে হয়েছে যে ওই একটা ড্যামের কোয়েশ্চেন ছিল না, মেত্তুর ড্যাম, ওটা কোন নদীতে। হুম, 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 এবার 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 ওটা অনেকেই কিন্তু গোদাবরী বা কৃষ্ণা করে আসবে, করে আসতেই হুম, পারে, হুম, হুম, মানে হয়তো জানে, কিন্তু তারা হ্যাঁ, হয়তো 100 বারে বাড়িতে বসে 100 বারই ঠিক করবে, কিন্তু পরীক্ষা হলে হ্যাঁ, সেই হয়তো 10 জন ওটা ভুল করতে পারে। ঠিক, ঠিক, তো সেই ঠিক। কারণে সেই কারণে পরীক্ষা হলে সিচুয়েশনটা পুরো আলাদা, আর বাড়িতে বসে বা পরে সেই কোয়েশ্চেন দেখে এ করাটা আলাদা। একদম, এটা মানে একদম, আমি একদম। কাউকে ছোট করার জন্য বলছি না, এটা একদমই আমার ব্যক্তিগত অভিমত। নমস্কার। আপনারা সবাই জানেন যে 14 তারিখ 14ই জুন ডাব্লিউবিসিএস প্রিলিমস অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই পরীক্ষার পর থেকে নানান জায়গায় নানান ধরনের স্পেকুলেশন, কাট অফ থেকে শুরু করে অ্যানালাইসিস, এবং প্রচুর মানুষ ডিক্লেয়ার করে দিয়েছে যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, বা প্যাটার্ন চেঞ্জ হওয়ার ইনিশিয়েটিভ সেটা ডাব্লিউবিপিএসসি বা পিএসসি রাদার, সেটা 2023 থেকে শুরু করেছিল, 2024-এ সেটা মোটামুটি একটা পূর্ণতা পাচ্ছে, এবং ভবিষ্যতে আরো এটা চেঞ্জ হবে। তো এইসব নানান বিষয় নিয়ে নানান রকম স্পেকুলেশন, নানান রকম ভিডিওস আপনারা পুরো ইউটিউবে ভর্তি দেখতে পাবেন। তো সেরকম একটা জায়গা থেকে আমাদের এই পডকাস্টটা একটু অন্যরকম। আমরা এখানে শুধুমাত্র কাট অফ বা এইসব নিয়ে কথাবার্তা বলবো না, রেদার এখন কি করা উচিত বা একজন টপার এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবে, সেই নিয়ে একটা বিস্তর আলোচনা করব। তো আজকে আমাদের সঙ্গে আছেন অঞ্জন নন্দী। উনি 2023-এর ডাব্লিউবিসিএস এর র্যাঙ্ক 9 করেছিলেন, এবং তার ছাড়াও উনি দীর্ঘ অনেকটা সময় ধরে এই ডাব্লিউবিসিএস পুরো প্রসেসটা বা পুরো প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত। উনি দেখেছেন কিভাবে ডাব্লিউবিসিএস পরীক্ষা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তো আমার মনে হয় উনি একজন পারফেক্ট মানুষ এই নিয়ে কথা বলার জন্য। তো ওয়েলকাম দাদা তোমাকে। তো দাদা, প্রথমেই যেটা জিজ্ঞেস করব, কেমন আছো? খুব সুন্দর আছি, ভালো আছি। তুমি কেমন আছো? একদম, একদম খুব ভালো আছি। আর তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। আর তোমাকে একটু দেখে খুব রিলিভ লাগছে সামহাউ। আমি জানি না লাস্ট টাইম যা দেখেছিলাম, বাট এখন আরো বেশি রিলিভ, একদম ঠিকঠাক। তো এখন তুমি হ্যাঁ, কোন স্টেজে আছো? হ্যাঁ, তো মানে এখন তুমি কোন স্টেজে আছো বলতে গেলে, যে তুমি কি মানে আগের জবটা থেকে রিজাইন দিয়েছো নাকি সেটা কন্টিনিউ আছে? না না, আগের জব থেকে রিজাইন এখনো দিন, কারণ আমি যেদিন রিজাইন করব তার পরের দিনই আমি জয়েন করবো নতুন সার্ভিসে। তো সুতরাং ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করছি, চিঠি এলে তারপরে রিজাইন করবো। আচ্ছা, আচ্ছা। তোমাদের এখনো তো আসেনি। হ্যাঁ, 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 তোমাদের এমনি না ডিভি না, টিভি সব তো কম। হ্যাঁ এগুলো সব হয়ে গেছে আমাদের, পুরোটাই কমপ্লিট। এবার এক্সিকিউটিভদের কি হয়, ফ্রেশার যারা আমাদের আছেন তাদের হুম। পিভিআরটা একটুখানি সময় লাগে, আর আমাদের তো আচ্ছা। জাস্ট ট্রান্সফার হয়। তো যেহেতু ট্রেনিংটা মানে প্রায় সবার একসাথেই হয়, তাই হুম, 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 হয়তো আমাদের জন্য একটু সময় লাগছে। হুম। হোপফুলি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, দেখা যাক। আর আর দাদা, তোমাদের ক্ষেত্রে মানে জাস্ট টু গিভ মি আ পার্সপেক্টিভ, কতজন ফ্রেশার আছে যে যারা একদম নতুন এই সার্ভিসে আসছে? আমাদের সম্ভবত 16 জন ফ্রেশার আছে আর 24 জন ইন সার্ভিস আছে। মাই গড, ইট টকস আ ভলিউম। মানে এটা মানে অনেকটা ক্ল্যারিটি দেবে আমার মনে হয় যারা দেখছে, যে প্রত্যেকে অলরেডি একটা সার্ভিসে রয়েছে, প্রত্যেকে একটা সেটেল লাইফ, দেন আরেকটু অ্যাসপিরেশনের জন্য মানে ফার্দার এগোনো।
তো তোমার হ্যাঁ কিছু আমার মনে পার্সপেক্টিভ হয় আছে? বেশিরভাগ, না আমার সেটাই মনে হয় যে বেশিরভাগ ক্যান্ডিডেটদের এক্সিকিউটিভ বা ডিএসপি ফার্স্ট চয়েস থাকে। তো যারা রেভিনিউ সার্ভিসে বা অন্যান্য সার্ভিসে সিলেক্টেড হয়, আমার মনে হয় তারা সবাই আরো দু একবার চেষ্টা করেন আহ, যে যদি এক্সিকিউটিভ বা ডিএসপি মানে হয় আর কি। আর ঠিক ঠিক। খুব কম জনই থাকেন, ডেফিনেটলি থাকেন যাদের চয়েস রেভিনিউ সার্ভিস থাকে। এবং এবছর তো একজনকে দেখলাম যে ফুড অ্যান্ড সাপ্লাইতেও বোধহয় ফার্স্ট চয়েস দিয়েছিল। মানে অ্যাটলিস্ট রেভিনিউ হচ্ছে ফুডকে আগে রেখেছিল র্যাঙ্ক থেকে, সেটাই মনে হলো। অনেকে এমপ্লয়মেন্ট আচ্ছা। সার্ভিসও দেন, তো এটা প্রত্যেকের পছন্দ আলাদা, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এটা এক্সিকিউটিভ বা ডিএসপি ফার্স্ট চয়েস থাকে আর কি। হুম হুম হুম। আচ্ছা, তুমি এখন কারেন্টলি কি বাড়িতে নাকি? হ্যাঁ এখন বাড়িতে। আচ্ছা আচ্ছা। ওকে, ফাইন। তো প্রশ্নপত্র যেটা নিয়ে আসল কথা, যেটার জন্যই পডকাস্ট, তো 2024-এর প্রশ্নপত্রটা দেখলে? হ্যাঁ দেখলাম। আচ্ছা, ফার্স্ট রিয়াকশন কি? আহ বেশ অনেক বছর আগে বোধহয় 2016-তে এরকম কোয়েশ্চেন হয়েছিল বলে আমার মনে হয়। কারণ শেষ আচ্ছা, 5 বছরে আমার মনে হয় না এরকম কোয়েশ্চেন হয়েছে বলে। হুম, একদম একদম একদম। আহ, আর তোমার কি মানে যদি আমি ধরো কম্পেয়ার করি, যে 16, 23 হুম আর 24, এই তিনটে সাল, ঠিক আছে, তোমার কি হুম মনে হয় মানে হুম। তিনটে সালের মধ্যে একটু যদি তুমি একটু তুল্যমূল্য বিচার করো, যে মোটামুটি কি তোমার মনে হলো, মানে অ্যাজ আ টপার, অ্যাজ আ পার্সন যে অনেক দিন ধরে এক্সামটাকে দেখছে, একটু যদি তুমি বলো। 16-তেও আমি পরীক্ষা দিয়েছি, 23-এও আমি পরীক্ষা দিয়েছি। তো হ্যাঁ। 16টা অনেকদিন আগে, কিন্তু মনে আছে যে বেশ ওই আসলে কি হয়েছিল 2014-র মেনের কোয়েশ্চেন মানে এমসিকিউ খুব ইজি ছিল। তো হুম সেটা হুম। নিয়ে সবাই একটু হাসি ঠাট্টা করেছিল যে এটা বিসিএস এর লেভেলের কোয়েশ্চেন হয়নি। তো হ্যাঁ। তারপরে আমার মনে হয় পিএসসি একটু খেপে টেপে গিয়ে ওই 2015-র মেন আর 2016-র প্রিলিমস খুব টাফ করে দিয়েছিল। আহ, হ্যাঁ। তারপরে আহ, তারপরে ইয়ার গুলো কোয়েশ্চেন প্রিলিমসে অতটা টাফ হতো না বা অতটা এরকম বড় কোয়েশ্চেন হতো না। ইউজুয়ালি ওয়ান আচ্ছা। লাইনার কোয়েশ্চেনই বেশি হতো, মানে স্ট্রেট ফরওয়ার্ড আর কি। সেটা হুম। এইবারে বেশ কিছু মানে কোয়েশ্চেন পেপারটাই দেখে মনে হচ্ছে অনেকটা বড়। মানে একদম ইউজুয়ালি এতটা বড় কোয়েশ্চেন পেপার হয় না প্রত্যেক একদম বছর। একদম একদম। আর আমার কোথাও একটা আমার মনে হয় যে এই কোশ্চেনটা না অনেক বেশি সিভিল সার্ভিস যে কনসেপ্টটা, সেটার সঙ্গে লাগোয়া, যেটা ধরো 2023-এ ছিল না। 2023-এর কোশ্চেনটা আমার কোথাও একটা মনে হয়েছিল, অবশ্যই আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত, আমার কোথাও একটা যেন মনে হয়েছিল সেটা একদম ওই সেন্ট্রালের যে সিজিএল বা সিএইচএসএল এই সব স্ট্যান্ডার্ডের ওখানকার যে জিএস এর র্যান্ডাম 25টা কোশ্চেন চলে আসে যেখান সেখান থেকে, সেরকম একটা র্যান্ডাম দিয়ে দিয়েছিল। মানে ওখানে একদম পার্টিকুলার ওই ওয়ান লাইনার বেসড কোশ্চেন, যে ইদার ইউ নো অর ইউ ডোন্ট নো, এর বাইরে কিছু হতে পারে না। কিন্তু এখানে স্পেসিফিক্যালি একটু লাস্টের দিকে যদি, মানে আমি যেহেতু ডি সেটটা দিয়ে দেখেছি, তো ওই সেটের লাস্টের দিকে যদি তুমি যাও, তুমি মানে অ্যাটলিস্ট তোমার যদি একটা সম্যক ধারণা থাকে সবকিছু সম্বন্ধে, তুমি খুব ভালো করতে পারবে অ্যাটলিস্ট। কিন্তু আগেরটার ক্ষেত্রে, 23টার ক্ষেত্রে সেই জায়গাটা ছিল না। সেই জায়গাটা আমার মনে হয় এটার ক্ষেত্রে অন্তত ওই যেটা সবাই বলছে যে একটা লজিক্যাল রিজনিং এর একটা ব্যাপার এনেছে, যে তুমি অন্তত ভেবে চিন্তা করে কিছু জিনিস এলিমিনেট করে করতে পারবে। তো তোমারও কি সেম মনে হয় নাকি? দেখো এখন আমরা পাস করে গেছি, আমরা কিছু বললে বিতর্ক হবে। আমার কিন্তু মনে হয় যে এই বছরের মতো কোয়েশ্চেন প্রত্যেক বছর হওয়া উচিত, মানে অ্যাটলিস্ট বিসিএস যেহেতু পরীক্ষাটা এবার হুম হুম। হঠাৎ করে ধরো অনেকেই আমরা কি করি, আমরা প্রত্যেকে তাই করি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে আমরা প্রিপারেশন নিই। তাদের জন্য একদম। এটা একটা বড় ধাক্কা যে আমি যেভাবে প্রিপেয়ার করে গেছি সেটা তো এবারে হলো না। আবার ধরো ঠিক। আমরা এই কোয়েশ্চেনের মতো করে যদি আমরা পরের বছরের জন্য প্রিপেয়ার করি, দেখি আবার ওই 22-23-এর মতো কোয়েশ্চেন হলো বা 21-এর মতো কোয়েশ্চেন হলো, তখন আবার সেটা অন্যরকম হবে। যদি মানে ঠিক। একটা পরীক্ষার একটা স্টেজ প্রত্যেক বছর কাছাকাছি মানের থাকে, তাহলে আমার মনে হয় যে এটা একটু মানে ক্যান্ডিডেটদের জন্য ব্যাপারটা কমফোর্টেবল হয়। আহ, একদম এইটাই আর কি। এবার দেখো একদম যে কোনো একদম। চেঞ্জই একটু হলেও আমাদেরকে নাড়িয়ে দেয়, তো সেই জন্যই আর কি এই বছরের কোয়েশ্চেনটা দেখে আহ, সবার তাই মনে হচ্ছে। সবাই একটু ভেবে গেছিল যে যে ফ্ল্যাট কোয়েশ্চেনই তো হয়, প্রিলিমস এর জন্য অত ডেপথে পড়ার প্রয়োজন নেই। মানে হ্যাঁ হ্যাঁ। অ্যাজ ইফ আমরা যেরকম অনেকেই করতাম, যে এই, ধরো পলিটির পার্টটাই বলছি, যে ওই দেবাশিস ঘোষের বইটা পড়ে প্রিলিমস উদ্ধার হয়ে গেল, তারপরে গিয়ে আমি লক্ষ্মীকান্ত পড়লাম মেনের জন্য, বা হুম হুম। তুজাম্মেল হোসেন পড়ে আমি ইকোনমিটা প্রিলিটা উদ্ধার করে দিলাম, তারপরে আমি গিয়ে
মানে অন্য বইগুলো পড়লাম, প্রভেদ সিং একদম পড়লাম, কি আমি সেটা এবারে মনে হচ্ছে যে একসাথে যারা প্রিলিমস আর মেন্স এর প্রিপারেশন নিয়েছে তাদের জন্য প্রিলিমসটা বোধহয় একটু হলেও সুবিধে হয়েছে। একদম একদম। আর আমার মনে হয় এটা কোথাও একটা এলিমিনেট করে দেবে সেই সমস্ত স্টুডেন্টদের যারা ওই কেবলমাত্র র্যান্ডম জাস্ট প্রত্যেক কটা পরীক্ষা দেয় আর তারপরে হঠাৎ করে সিভিল সার্ভিসেরও নোটিফিকেশনটা বেরোয় তো মনে করে ঠিক আছে দিয়েই দিই না কি আর হবে বলে এক এক দেড় মাস অন্তত এই সিভিল সার্ভিস ওরিয়েন্টেড একটু পড়াশোনা করলো, করে প্রিলিমসটা দিল, যদি মার্কিং পাওয়ার মোটামুটি একটা ভালো থাকে হয়ে যায়, তারপরে এবার মেন্সে গিয়ে একটা সমস্যা। তো আমার মনে হয় সেরকম ক্যান্ডিডেটকে অনেকটা সরিয়ে দেবে। আমার মনে হয় যারা অ্যাকচুয়ালি মেন্সে আসবে তারা অনেক বেশি ডিজার্ভিং, মানে অ্যাটলিস্ট এই ধাতের, আমার সামাও এটা দেখো, মনে হয়। এটা ডিপেন্ড হ্যাঁ করছে কতজনকে পাস করানো হচ্ছে তার উপর। মানে এটাও বিসিএস এ আমরা এমনও দেখেছি কোনো বছর প্রায় 16,000 ছেলেকে পাস করিয়েছে, কোনো বছর 3,000-কে পাস করিয়েছে। এবার এটা যখন আমরা এখন আলোচনা করছি আমরা তো জানি না যে এক্স্যাক্টলি কতজনকে পাস করানো হবে। মানে এটা কোনো কিন্তু দেখবে খেয়াল করে কোনো ফিক্স থাকে না। ঠিক। শেষ কয়েক বছর মানে দেখছিলাম যে বোধহয় 2019 সালে সবচেয়ে বেশি ছেলেকে পাস করানো হয়েছিল। আর ও সবচেয়ে কম বোধহয় ওই তোমার 2021-এ বোধহয় 4,000-এর কাছাকাছি কিছু একটা কাউকে পাস করিয়েছিল। তো হুম 4,000 আর 16,000, বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়? এবারে কোয়েশ্চেন যেমন কিছু খুব স্ট্যান্ডার্ড হয়েছে, কিছু তো ইজি কোয়েশ্চেন ছিল। মানে আমার মনে হয় যে 80-85টা কোয়েশ্চেন ছিল মানে খুবই ইজি কোয়েশ্চেন। তো হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তার তার হয়তো মানে 70% সবাই বা 80% সবাই পারবে। তো হুম হুম হুম। মানে পুরো কোয়েশ্চেনটা যে খুব টাফ এমনটা না, কিন্তু অন্যান্য বছরের তুলনায় টাফ, এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। একদম একদম একদম। এটাই। ঠিক ঠিক ঠিক। আর আর তুমি যেটা বললে একদমই ঠিক কথা, মানে কেউ যদি এরকম হয় যে যারা পাশ করে গেছে তারা যখন কোনো একটা পরের বছরের কোশ্চেনকে মানে টাফ কোশ্চেন বা মডারেট কোশ্চেনকে যখন ইজি বলে সেটা অনেক বেশি মানে ব্যাকল্যাশ সহ্য করতে হয় মানুষের। হতে হয়। মানে ধরো আমি যদি আমি আমি যদি তোমায় বলি যে আমি এই কোয়েশ্চেনটার পরীক্ষা দিলে 150 পেতাম, অনেকেই শুনে হাসাহাসি করবে যে দাদা পাস করে গেছে এখন যা খুশি বলছে, ওই 150 পেয়ে দেখাতো। হয়তো আমি মানে 115-20 পেতাম, আমি কথার কথা বলছি। মানে হ্যাঁ পরীক্ষা হলে সিচুয়েশনটা আলাদা আর বাইরে বসে কোয়েশ্চেন দেখা আলাদা। তুমি পরীক্ষা অবশ্যই। দিতে গিয়ে তোমার মানে এমন কিছু কোয়েশ্চেন আছে, যেমন আমি দেখছিলাম, ধরো ধরো আমার ইজি মনে হয়েছে যে ওই একটা ড্যামের কোয়েশ্চেন ছিল না, মেত্তুর ড্যাম, ওটা পণ্য দিতে। হুম 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 এবার 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 ওটা অনেকেই কিন্তু গোদাবরী বা কৃষ্ণা করে আসবে, করে আসতেই হুম পারে। হুম হুম। মানে হয়তো জানে, কিন্তু তারা হ্যাঁ হয়তো 100 বারে বাড়িতে বসে 100 বারই ঠিক করবে, কিন্তু পরীক্ষা হলে হ্যাঁ সেই হয়তো 10 জন ওটা ভুল করতে পারে। ঠিক ঠিক তো সেই ঠিক। কারণে সেই কারণে পরীক্ষা হলে সিচুয়েশনটা পুরো আলাদা, আর বাড়িতে বসে বা পরে সেই কোয়েশ্চেন দেখে এ করাটা আলাদা। একদম এটা মানে একদম আমি একদম। কাউকে ছোট করার জন্য বলছি না, এটা একদমই আমার ব্যক্তিগত অভিমত। না না তো একদম একদম। তবে আমার আমার কোথাও একটা বিশ্বাস যে তুমি যদি এটা পরীক্ষা দিতে তুমি 150 পেতে। কারণ না না, এই যে দেখো, র্যাঙ্ক 9 করতে পারে তার হতে পারে। কে- ঠিক কেউ আছে। তো কেউ তো এই কোয়েশ্চেনে কেউ 150 পেতেই পারে, সেটা তার অপরাধ না। মানে একদম কিন্তু একদম। সেই ধরনের ছেলের সংখ্যা খুব মুষ্টিমেয়। মানে হয়তো 5 জন 150 পাবে, 140 হয়তো 15 জন পাবে, কি 50 জন পাবে, 130 হয়তো 100 জন পাবে। কিন্তু এই 150টা ছেলে তো আর কাট অফ মানে ডিফাইন করতে পারবে না। মানে হ্যাঁ কাট একদম অফ সেটাই হয় যেটা বেশিরভাগ ছেলেরা যেটা পায়, যেটা মিডিয়ান স্কোর, যেটা আমরা মোডাল স্কোর যেটা বলি, সেটা হচ্ছে গিয়ে তোমার কাট অফ ঠিক করে। হুম হ্যাঁ। হুম হুম তো হুম হুম। পেতেই পারে কেউ মানে এই কোয়েশ্চেনে যদি কেউ বলে যে হ্যাঁ, আমি 150 পাবো, পেতেই পারে, সেটা নিয়ে বিতর্ক করার কিছুই নেই। একদম একদম কিন্তু একদম সেটা খুব ঠিক কম, কথা। মানে আমার মনে হয় সেটা খুব হয়তো হাতে গোনা, মানে 5-10 জনে হয়তো পেতে পারে, এটাই। হুম, হুম, হুম। তবে আমি কেন জানি না আমি কিছু ক্ষেত্রে একটু হ্যাপি, আমি জানি না মানে এটাও এগেইন তাও তোমার কাছে তো একটা ক্রেডেনশিয়াল আছে যে ইউ আর ইউ হ্যাভ গট র্যাঙ্ক 9, ঠিক আছে, তুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমি এটা বলা জানি না কতটা যুক্তিসঙ্গত হবে, বাট কিছু কোশ্চেনের জন্য আমি সত্যি খুব হ্যাপি। যেটা ওই ছিল না ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর বুকার প্রাইজের মধ্যে ডিফারেন্স। তো হ্যাঁ, এই যে কিন্তু এই র্যাঙ্কটা ওয়ান লাইনার না দিয়ে যে কে বুকার হুম, প্রাইজ পেয়েছে বা কে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে কিংবা কোন দেশ থেকে পেয়েছে বা কোন নভেলের জন্য পেয়েছে এটা না দিয়ে এই যে ডিফারেন্সটা জিজ্ঞেস করছে, অর্থাৎ শুধুমাত্র তোমার কেবলমাত্র ওই কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করে যাওয়া নয়, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু বোঝা যে আচ্ছা এটা কি বলতে চেয়েছে। তো এইটাতে আমি খুব হ্যাপি যে এরকম টাইপের কোশ্চেন দিচ্ছে, এবং আমার মনে হয় যারা একটু ওই পিছনের গল্পটাও জানতে আগ্রহী, কারণ আগেকার দিনে কোথাও তো একটা মনে করা হতো যে ডাব্লিউবিসিএস বা আইএস বা সিভিল সার্ভেন্ট এনারা একটু ওই সর্বজ্ঞানী টাইপের মানুষ হবে, সবকিছু সম্বন্ধে এনাদের নলেজ আছে, একটা সম্যক ধারণা আছে। তো আমার মনে হয় কোথাও একটা এটাকে এমফাসাইজ করা হচ্ছে এইসব কোশ্চেনের মাধ্যমে।
আমি জানি না এটা নোয়িংলি করছে পিএসসি নাকি আননোয়িংলি করছে, বাট যেটাই করছে আমার মনে হয় কোথাও একটা আহ, যে যে ভালোই আলটিমেট করেছে। গোল, সেটা আমার হুম। মনে হয় যে সেটা একটা ফুলফিল হবে। তো আমার মনে হয় যে তোমারও কোথাও একটা সিমিলার বোধহয় ভিউ পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন বেশি থাকা উচিত। অ্যাটলিস্ট আমার মনে হয় 30% কোয়েশ্চেন মানে থাকা উচিত এরকম। হ্যাঁ, কি ফ্ল্যাট কোয়েশ্চেন কিছু রাখতেই হবে। ধরো মানে এমন না সবই আমি এই ধরনের কোয়েশ্চেন দিলাম, সেক্ষেত্রে কিন্তু টাইমটা মানে এই টাইমের মধ্যে বেশিরভাগ জনই করতে পারবে না। মানে হুম পড়তেই হুম হুম সময় লাগছে অনেকটা, প্লাস 200টা আনসার করতে হয়। তো অ্যাটলিস্ট আমার মনে হয় 25% কোয়েশ্চেন এরকম থাকা উচিত, একটা দুটো না করে। একদম একদম। আহ, আচ্ছা দাদা, তোমার কি মনে হয় যে মানে এই পার্টিকুলার প্রিলিমস এর ইম্প্যাক্ট মেন্সেও পড়তে পারে এবার? মানে তোমার অ্যাটলিস্ট অভিজ্ঞতা কি বলে? দেখো, পিএসসির মেকানিজম সম্বন্ধে আমার কোনো মানে ইন্টারনাল মেকানিজম সম্বন্ধে কোনো ধারণা নেই। যেটা আচ্ছা ধারণা আমার নেই সেটা নিয়ে মন্তব্য করা উচিত না একেবারেই। আমরা শুধু আশা আচ্ছা। করতে পারি যে হ্যাঁ, বা মনে হতে পারে যে এটা হলে ভালো হয়। তো আমার হুম হুম মনে হয় যে হ্যাঁ, হোক না। মেন্সের কোয়েশ্চেন একটুখানি এরকম হোক যাতে করে লোকজন বিশ্লেষণ করে উত্তর দেয়, যাতে করে অ্যাটলিস্ট পরের বছর প্রিপেয়ার করার সময় সেভাবেই পড়াশোনা করে। তো এতে তো ভালোই হয় আমার মনে হয়। হুম হুম হুম। এবার প্রিলিমস আর এরকম কোয়েশ্চেন হচ্ছে মানে মেন্স এরকম হবে এমনটা কোনো কিন্তু মানে নেই। মানে হতেই পারে যে প্রিলিমসে যিনি কোয়েশ্চেন সেট করেছেন বা যারা করেছেন তারা মেন্সে থাকলেন না দায়িত্বে, বা তাদের মনে হলো যে না, আমরা একটুখানি ব্যাপারটাকে অন্যরকম করি। কি ঠিক হবে সেটা এখন থেকে বলাটা মানে হুম। হওয়ার আহ, পরে আমরা আলোচনা করতে পারি যে এই ধরনের হয়েছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মানে এটা প্রিডিক্ট করা যায় না কোনোভাবে যে এরকম হবে। একদম একদম। কারণ এটার আরেকটা আমার মনে হয় যে প্রাইম এক্সাম্পল 2023-এরটা। কারণ 2023-এর কোশ্চেনটা ওরকম হলো প্রিলিমস এর, কিন্তু মেন্স এর কোশ্চেন কিন্তু যথেষ্ট ফ্ল্যাট। তো সেটা একটা আহ, আচ্ছা। আহ, তো তোমার মতে, যদিও অনেক স্পেকুলেশন হচ্ছে চারিদিকে, শুনতে পাচ্ছ দাদা? হ্যালো, হ্যালো, হ্যালো। না, শেষ 1 মিনিট আমি শুনতে পেলাম। শেষ 1 মিনিট একটু শুনতে পেলাম না, শুনতে পাচ্ছিলাম না। কাইন্ডলি যদি রিপিট করো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। হ্যাঁ, বলছি যে যেমন ধরো, হুম। মানে এটার প্রাইম এক্সাম্পল আমরা বোধহয় 2023-এ দেখতে পাই, যে 23-এর প্রিলিমসটার ক্ষেত্রে ওরকম করলো, কিন্তু মেন্সটার ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট কোশ্চেন করলো, অ্যাটলিস্ট শুরুর দিকের পেপারগুলো। তো সেটা একটা। আর আচ্ছা, নেক্সট হচ্ছে যে মানে মোটামুটি দেখো অনেক স্পেকুলেশন হচ্ছে চারিদিকে। মানে কিছু কিছু চ্যানেল আছে তো যেখানে শুধুমাত্র এই কাট অফ নিয়েই 5-10টা ভিডিও বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং মানুষ সেটা গোগ্রাসে গিলছে, সবাই দেখছে, এবং স্বাভাবিক প্রত্যেকের একটা উৎসুক স্বাভাবিক। অবস্থা। যারা হ্যাঁ, পরীক্ষা দিয়েছে তারা তো এটা নিয়ে আলোচনা করবেই, আমরা যতই সেটা নিয়ে নেগেটিভ কমেন্ট করি। করবেই করবেই। একদম। তো সেক্ষেত্রে তোমার মতে, আহ, তোমার অভিজ্ঞতা, বা তুমি মোটামুটি তো দেখেছো জিনিসটা, গ্রাউন্ড রিয়েলিটি থেকে দেখেছো, তো সেরকম একটা জায়গা থেকে তোমার কি মনে হয় যে মোটামুটি সেফ স্কোর কোনটা? মোটামুটি সেফ স্কোর কত থেকে কত রেঞ্জে মোটামুটি হলে সে একদম নিঃসন্দেহে প্রিলিমস মানে মেন্সের প্রিপারেশন করতে পারবে? না না, শোনো এবার বলি, এই কাট অফ এর মানে প্রেডিক্ট করাটা এটা খুব কঠিন কাজ। মানে একদম একদম। আহ, আমার মনে হয় এই কিছু এই নিয়ে না মন্তব্য করাই ভালো, কিন্তু যেহেতু ধরো আমরা একটা আড্ডার মধ্যে আছি সেটাই, তাহলে কিছু বলতেই হয়। তো দেখো, কতজনকে পাস করানো হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। মানে একদম আহ, কতজনকে পাস করানো হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কাট অফ, এটা হচ্ছে মানে প্রাইম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড। তো যেহেতু তুমি পরীক্ষা দিয়েছো, বা সবাই যারা পরীক্ষা দিয়েছে বা যারা কোয়েশ্চেন দেখেছে তারা সবাই বলবে যে না, এবারে কোয়েশ্চেনটা একটুখানি হলো অন্যান্য শেষ 3-4 বছরের মধ্যে একটু টাফ বা একটু অন্যরকম। হ্যাঁ। আহ, তাতে করে কোয়েশ্চেনটা দেখে আমার যেটা মনে হলো, তাতে করে আমার মনে হচ্ছে 80টা ধরো কোয়েশ্চেন মানে ইজি বলা যেতে পারে। এবার দেখো, হুম, আমার যেটা ইজি মনে হচ্ছে একটা পার্টিকুলার কোয়েশ্চেন, সেটা কারো টাফ মনে হতে পারে, সেটা কারো মডারেট মনে হতে পারে। তো এই মানে মনে হওয়াটা কিন্তু মানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। কিন্তু যদি মানে ধরে নিই আর কি, সাধারণত যে একটা ফ্ল্যাট কোয়েশ্চেনকে আমরা ইজি কোয়েশ্চেন ধরি, সেটা ধরো আমার মনে হচ্ছে 80-র কাছাকাছি এরকম কোয়েশ্চেন ছিল। আর তোমার মোটামুটি 60টা কোয়েশ্চেন ছিল যেটাকে মানে মডারেট বলা যেতে পারে। আর হুম, বাকি 60টা কোয়েশ্চেন আমার মনে হয়েছে যে সেটা একটু টাফ। এবার এই যেটা হুম, 60 বলছি সেটা হয়তো 62 হতে পারে, বা 58 হতে পারে, বা 50, মানে এত এক্স্যাক্টলি প্রত্যেকটা ধরে ধরে মানে দেখার সময় বা ইয়ে আমার হয়নি। আমি একটা ধরো ধারণা দিচ্ছি তোমার। ঠিক এবার ঠিক। আমার যেটা, হ্যাঁ, আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে মোটামুটি
ইজি কোয়েশ্চেনের 70% বেশিরভাগ জনই ঠিক করে। মানে ইজি কোয়েশ্চেনের 100% বা 90% কিন্তু সবাই ঠিক করে না। তার কারণ হচ্ছে যেটা আমি বললাম, যেটা আমার কাছে ইজি মনে হচ্ছে, হয়তো একদম। এমন কাউকে তুমি পাবে যে হয়তো প্রিলিমসে 130 স্কোর করবে বা 140 স্কোর করবে, কিন্তু ওই যে সরাকি আজম কে করেছিলেন সেটা হয়তো সে জানে না। মানে একদম। উদাহরণ দিচ্ছি, হয়তো থাকতেই পারে, মানে একজন দুজন থাকতেই পারে। তো সুতরাং আমি ধরে নিলাম যে তাহলে 80টা কোয়েশ্চেনের মধ্যে 70% ধরো স্কোর হলো, তাহলে ওখানে একজন মানে মোটামুটি 56 পেলো। হুম 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 আর যেটা মডারেট যে ধরনের কোয়েশ্চেন ধরো 60টা আছে, সেটা ধরো হুম সেখানে 50% ধরো স্কোর আমি আশা করছি। হুম সেখানে হুম তাহলে ওখানে ধরো তোমার মোটামুটি আহ, কত হলো, ওখানে ধরো তাহলে 30 নাম্বার হলো 60-এর মধ্যে। হুম তাহলে হুম 56, 30, 86। আর যেটা টাফ কোয়েশ্চেন আমার মনে হচ্ছে, ধরো আমি বলছি সায়েন্সে যদি কেউ উইক থাকে বা যদি হুম কারো হুম সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তার ডেফিনেটলি কিছু সায়েন্সের কোয়েশ্চেন টাফ মনে হবে, কিন্তু মানে কিছু ছেলে তো ডেফিনেটলি সেগুলো পারবে। তাহলে যদি একদম। আমি ধরে নিই যে 25% হার্ড কোয়েশ্চেন সবাই করতে পারলো, মানে আমি হিস্ট্রিতে স্ট্রং, যেটা হিস্ট্রি যেটা টাফ বাকিদের কাছে সেটা আমি পারলাম, আবার মনে করো আমি সায়েন্সে উইক, তাহলে হুম আমি সেটা পারলাম না, এরকম যদি 25% ধরি, তাহলে সেখানে ধরো মানে 15 হল। তাহলে হুম তোমার 56 আর 30 আর 15 হচ্ছে 45। তাহলে হুম কত হচ্ছে, 101, তাই তো? এক। হ্যাঁ। তো আমার মনে হয় যে যদি ধরো এবার পাস করায় কোনো বছর 1:15, কোনো বছর 1:20, আর কত ভ্যাকেন্সি থাকবে সেটাও আমরা কিন্তু জানি না। মানে ধরো হুম গতবারে 240-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। তো যদি আমরা হুম সেরকমই ধরে নিই যে 250-র কাছাকাছি ভ্যাকেন্সি আছে, সেখানে পাস করানো হচ্ছে ধরো 3000, মানে 15% যদি ধরি, বোধ হয় 3750 বা এরকম কিছু একটা হয়। হুম তো এরকম যদি ধরো 2-4000-এর কাছাকাছি পাস করে, তাহলে হুম আমার ধারণা যে ওই 101 বা 100 কাছাকাছি মানে কাট অফ থাকতে পারে। এবার +-5 তুমি সবসময়ের জন্য ধরে রাখো, তাহলে ধরো 95 to 105। এবার হুম হুম এই হিসাবটা পুরো চেঞ্জ হয়ে যাবে আহ, যে যদি 6000 ছেলে পাস করায়, বা যদি 7000, 8000 পাস করায়, বা যদি আগের বার মতো 10-12 হাজার পাস করায়, তো তখন হুম স্বাভাবিকভাবেই কাট অফ নামবে। আর হুম হুম যদি ধরো এমনটা না হোক, মানে যদি ভ্যাকেন্সি খুব কম থাকে, ধরো মানে ধরলাম 150 ভ্যাকেন্সি আছে, 2500 ছেলে পাস করালো, তো হুম সেটা আমি চাইবো না, সেটা নাই হোক, কিন্তু ধরো যদি হয় সেক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আবার কাট অফ হয়তো মানে 110-এর কাছাকাছি চলে যাবে, যদি মানে 2000 বা 2200 ছেলে পাস করে। তো এই পুরোটাই ডিপেন্ড করে ভ্যাকেন্সির উপরে, আর বাকিটা তো তোমায় বললাম। তো সুতরাং কত ভ্যাকেন্সি আছে সেটাও জানি না, কতজনকে পাস করাবে সেটাও জানি না। তো এই এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তোমায় বলতে হচ্ছে কিছু একটা। তো ওই আর কি, যে ধরে রাখো 4000-এর আশেপাশে ছেলে পাস করালে 100-র কাছাকাছি কাট অফ হবে, এটা আমার মনে হয়। হুম 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 হুম, একদম। আর মানে এই এত সুন্দর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমি অনেকগুলো ভিডিও দেখেছি সত্যি বলতে কি লাস্ট কয়েকদিনে, কিন্তু এরকম ক্যালকুলেশন ওয়াইজ কেউ কিন্তু বলেনি। তো আমি বলতে পারি এটা খুব এক্সক্লুসিভ, মানে যারা দেখছে তারা অ্যাটলিস্ট এটা আমার মনে হয় বলবে যে দারুণ। এটা কিন্তু এইভাবে কিন্তু আমিও ভাবিনি যে ঠিকই তো, মানে এতগুলো মডারেট, এতগুলো ইজি আর এতগুলো টাফ, তো সেখান থেকে যদি একটা এরকম ক্যালকুলেশন করা হয়, ঠিক 101 থেকে 102 এর মধ্যেই এরকমই থাকছে। ওয়াও। 100 না, আরেকটা ব্যাপারও আছে তোমায় বলি। এবার ধরো যারা এটা দেখবে, এবার একটা হুম মজা হয় হুম খুব, জানো তো, মানে আমরা যখন প্রথমের দিকে পরীক্ষা দিতাম, তখন তখন তো এত ধরো ইউটিউব ছিল না, বা এত ফেসবুকে এত কিছু আলোচনা হতো না। তখন মূলত ধরো আমাদের মানে দমদমে চায়ের থেকে বা গড়িয়াতে চায়ের থেকে এই ধরনের তো হতো, দাদারা থাকতো। তো এবার হ্যাঁ ধরো সেবারে প্রিলিমসে হয়তো আমি 120 পাচ্ছি, ভালো করে ভাবো, হ্যাঁ 120 হ্যাঁ হয়তো পাচ্ছি। তো হ্যাঁ তখন দাদা, কোন একটা দাদা, সে মানে সেই ফিল্ডে ধরো 2-একবার ফিলি পাস করেছে, সে হুম বলছে না এবার কাট অফ আমার মনে হচ্ছে 100 কাছাকাছি হবে ধরো, বলছে। আমি হুম যেহেতু হুম হুম, 120 পাচ্ছি, আমার কিন্তু মনে হবে কাট অফ যদি হ্যাঁ সত্যি 100 হয়, তাও কিন্তু আমার হ্যাঁ মনে হবে যে না না, এতটা কম বোধহয় হবে না। 120 আমি পাচ্ছি, তো হয়তো 110-12 এরকম হবে, বা 115 হবে। মানে আমি হচ্ছে সেফের একটু উপরে আছি। আর উল্টোটা যদি হয়, মানে মনে করো সত্যি 100ই কাট অফ হচ্ছে, কিন্তু আমি পাচ্ছি 80, তখন আমি হ্যাঁ হয়তো ধরে নেবো যে না, আমি পাস করতে পারছি না, কিন্তু কোয়েশ্চেন হ্যাঁ তো টাফ হয়েছে, 100ই কাট অফ হবে, হয়তো 85-90 হবে, আমি হয়তো 5 নাম্বারের জন্য পাস করবো না। তো যারা সেরা। দেখবে, তারা তারা কত নাম্বার পাচ্ছে তার উপর ভিত্তি করে এটা বিশ্লেষণ, মানে আমি যতই ঠিক বলি, যতই মানে হয়তো কাকতালীয় ভাবে মিলে যায়, মানে আমি বলছি না হ্যাঁ যেটা মিলবেই,
কিন্তু একদম কে কোন দিক থেকে দেখছে, কে 130 করে সে এটা শুনছে না সে 80 করে শুনছে, তার উপর সে ভাববে যে না এটা কতটা ঠিক বা কতটা ভুল। তো এটা ঠিক তুমি আমি ঠিক। চেঞ্জ করতে পারবো না। পারফেক্ট পারফেক্ট। আচ্ছা আচ্ছা দাদা, তবে মানে হ্যাঁ, এবারে বলো বলো। প্লিজ প্লিজ বলো বলো বলো। না তবে আমার মনে হয় যে যারা মানে অ্যাটলিস্ট মানে 90 এর কাছাকাছি পাচ্ছে, তাদের প্রত্যেকেরই মেনের জন্য প্রিপেয়ার করা উচিত। কারণ কে বলতে পারে যে ধরো 7,000 বা 8,000 ছেলে পাস করালো না, বা আমার পক্ষে তো বা তোমার পক্ষে কারোর পক্ষেই এই যে একদম। ধরো আমরা 5,000 বা 10,000 ছেলেকে নিয়ে আলোচনা করছি, টপ 5-10,000, তারা হুম হুম মানে কতটা ভালো এক্সাম দিয়েছে এটা তো আমরা শুধুমাত্র স্পেকুলেট করতে পারি, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। মানে হুম 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 হুম। তারা কতটা ভালো দিয়েছে বা তারা কতটা খারাপ দিয়েছে। তো একদম আমার মনে হয় যে মানে কেউ যদি 90ও পায়, তাহলেও তার মানে আশা করা উচিত যে সে হয়তো কল পেতে পারে, মানে সেভাবে প্রিপেয়ার করা উচিত হুম হুম। মেনের জন্য, আমার আর এটাই মনে হয়। আর এখানে আরো দুটো পয়েন্ট আমি একটু অ্যাড করব। আমার যেটা মনে হয়, মানে যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে একটা তো দেখো 2.5 বছর পর এক্সামটা হচ্ছে। তো এরকম অনেক হার্ডকোর স্টুডেন্ট আছে যারা একটু কিন্তু সেন্ট্রালের দিকে ফোকাস শিফট করেছে, যে এখানে আর হবেই না মনে হয়, এরকম একটা ব্যাপার। যে তারা অনেকটা মানে সেন্ট্রালের দিকে ফোকাস শিফট করেছে, কিংবা একটু ইউপিএসসি স্ট্যান্ডার্ডের দিয়েছে। এবার যারা একদম মানে সেন্ট্রালের মতো পরীক্ষা দিচ্ছে, তারা আমি জানি না কতটা এজ পাবে, কিন্তু আমাদের এখান থেকে তো একটা চাঙ্ক তারা ইউপিএসসি দেয়। তো সেই ইউপিএসসির যারা একটা ক্যান্ডিডেট, তারা কোথাও কি একটা আমার মনে হয় মানে এজ পেতে পারে। তোমার কি মনে হয়, মানে এরকম কি হতে পারে? সেটা তো হতেই পারে, কিন্তু কজন ছেলেই বা ওয়েস্ট বেঙ্গল থেকে সিরিয়াসলি ইউপিএসসি দেয়, মানে অ্যাটলিস্ট আমাদের সময় তো সেভাবে দিত না, এখন হয়তো সংখ্যাটা বেড়েছে, কিন্তু তাও আমার মনে হয় না যে সেটা খুব মানে এটা একটা ফ্যাক্টর হবে বলে মনে হয় না। আরেকটা ব্যাপার তুমি ভেবেছো, এইবার বোধহয় অনেকদিন পরে এরকম একটা প্রিলিমস হলো, যেটার আগে হুম। প্রিভিয়াস সমস্ত ইয়ারের রেজাল্ট সব বোধহয় ডিক্লেয়ার হয়ে গেছে, মানে খুব বেশি বোধহয় পেন্ডিং নেই, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একদম 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 একদম। তাহলে তাহলে কিন্তু ওই রিপিটার যাদের আমরা বলি সেরকম হয়তো খুব বেশি ছেলে এবার মানে পরীক্ষায় বসবে না। হ্যাঁ ঠিক 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 ঠিক। আমি আমি এখানটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি, যে মানে আমি এরকম একজনকে চিনি যে টপার, কাইন্ড অফ, ঠিক আছে, কাইন্ড অফ কি বলছি, টপার ইনফ্যাক্ট লাস্ট ইয়ারে। সে এবারে বসছে না, মানে সে যখন ফর্ম ফিল আপ হচ্ছিল 2024-এর, আমার সঙ্গে কথা বলেছিল। তো আমি তখন একটু হেসে হেসেই বলেছিলাম যে দাদা তুমি আবার দেবে, মানে 24-এ কি দরকার, অলরেডি পেয়ে গেছো বা কিছু। তো সে তখন কিছু বলেনি, স্বাভাবিক, রেজাল্ট বার হয়নি, তারপর রেজাল্ট বার হলো এবং সে দুর্ধর্ষ রেজাল্ট করলো। তো সে কিন্তু দিল না। তো আমি বলছি এরকমও তো রয়েছে ডেফিনেটলি, মানে 24-এর ক্ষেত্রে এটাও একটা হ্যাঁ তুমি হ্যাঁ, ভালো পয়েন্ট বলেছো। তুমি দেখো 2022-এর 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ আছে যারা এক্সিকিউটিভ পেয়েছে, মানে 10-এর কাছাকাছি সংখ্যা কিছু একটা হবে। তো একদম। এবার ধরো, এবার তারা তো হয়তো যদি কারোর ডিএসপি হওয়ার ইচ্ছা থাকে সে হয়তো পরীক্ষা দিতে পারে, হুম কিন্তু বাকিরা হয়তো আর দেবে না, মানে বেশিরভাগটাই দেবে না। 2023-এ হুম। ডেফিনেটলি অনেকেই পরীক্ষা দেবে, সে দিতেই পারে, তার জন্য তাদেরকে আমাদের মানে গালবন্ধ করার কিছু নেই যে কেন আবার পরীক্ষা দিচ্ছে, কারণ যার কোয়ালিটি আছে সে সবার সাথে কম্পিট করেই পাবে। তো এমন না যে একদম। আগের বছরে টপাররা পরীক্ষা দিচ্ছে বলে তো ধরো তুমি পাবে, তার মানে তো এই না হ্যাঁ যে আগের বারে কেউ মানে পরীক্ষা মানে দিল মানে তোমারটা হলো না। একদম এবং একদম। অনেক ট্রু। আবার অনেকে এমনও আছে যে জাস্ট প্রিলি দিয়েছে কিন্তু তারা মেন দেবে না, ট্রেনিং এ চলে যাবে, এরকমও হয়তো আছে দু একজন। বা রেজাল্ট যদি হুম দিতে ধরো দেরি হয়, মানে যদি ধরো মেন অনেক পরে হয় বা মেনের রেজাল্ট পরে আসে, তারা জয়েন করে গেলে তারা হয়তো ইন্টারভিউ দিল না। তো একদম ওদেরকে নিয়ে ভেবে একদম। লাভ নেই, সেটা খুবই কম, ওই সংখ্যায় হয়তো মানে 10-15-20 ম্যাক্সিমাম। হুম হুম তো হুম হুম প্রিলিতে তারা মানে হিসেবের মধ্যেই আসে না, প্রিলি ধরো পাশ করবে 4,000, তার মধ্যে 2023-এ অলরেডি গ্রুপে পাওয়া যদি 20 জন থাকে, তো 4,000-এর হুম মধ্যে হুম। 20 আর কি আর সংখ্যা। ঠিক। একদম 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 ভেরি ট্রু। আচ্ছা। তো আহ, দাদা, ইয়ে আহ, তোমার মোটামুটি এই যে সবাই যে বলে যে প্রিলিমস মোটামুটি এরকম একটা স্কোরের মধ্যে আছে, তুমি আবার মেন্সের প্রিপারেশন নাও। তো দাদা, অ্যাকর্ডিং টু ইউ, তোমার মতে এখন ধরো কারো ধরো এরকম আছে যে 105, 6, 7 বা 110, এরকম ধরো একটা মোটামুটি স্কোর হচ্ছে। মোটামুটি সে চারিদিক থেকে যা শুনছে, তার কোথাও একটা মনের মধ্যে একটা ওই মন মে লাড্ডু ফুটা, যে ঠিক আছে একটা মেন্স আমি দিচ্ছি, বা এরকম কিছু চিন্তা আসছে। বা অ্যাটলিস্ট মানে আসুক বা না আসুক, তাকে তো মেন্স ওরিয়েন্টেডই প্রিপারেশনটা করতে হবে, অ্যাটলিস্ট পরের বারেরটা তো দেবেই সে, তাই না, এই জার্নিতে যখন রয়েছে। তো সেরকম একটা জায়গায় হোয়াট উড ইউ ডু, বা কি করা উচিত তোমার মতে? তুমি যদি একটা ছোট মোটামুটি একটা রোড ম্যাপ, একটা সাজেশন দিতে পারো, অ্যাজ আ টপার, অ্যাজ আ সিনিয়র, অ্যাজ আ গাইড হিসেবে। না না, অ্যাজ এ টপার কিছু বলবো না, আমি যা বলবো এখানে অ্যাজ এ সিনিয়রই বলবো।
মানে অ্যাজ এ টপার এই কথাটা বলার মানে ধৃষ্টতা আমার নেই ভাই। এটা তুমি আমি এখানে সবাই একই জায়গায়, শুধু আমি তোমার চেয়ে 5 বছর বেশি পরীক্ষা দিচ্ছি, এটুকুই আমার মানে অ্যাডভান্টেজ, আর কিছুই না। তো টপার তো যে কোনো দিন হতে পারে। তো ঘটনা হচ্ছে আমি তোমায় বললাম, এর আগেও বলেছি যে আমার মনে হয় যারা 90 পাচ্ছে তাদের প্রত্যেকের এই বছর মেনের জন্য প্রিপেয়ার করা উচিত। আর একটা হাওয়ায় একটা খবর আসছে যে 2025-এর প্রিলিমসটাও খুব কাছাকাছি হবে। তো আহ, এবার ধরো যদি কারোর স্কোর যদি মানে 75-80 হয়, তাকে আমি বলবো যে মানে অবশ্যই হতাশ হতে বলবো না, কিন্তু তার জন্য বোধহয় পরের প্রিলিমসটার জন্য করাটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। মানে সে যদি এখন অপশনাল পড়ে বা মানে মেন্সের কম্পালসারি যেগুলো প্রিলিমস অতটা লাগে না সেগুলো পড়ে, তো তার চেয়ে বরং তার হচ্ছে প্রিলিমসটা পড়াই ভালো। আর যদি কারো 90+ হয় তাহলে সে মেনের জন্য পড়ুক, কারণ এই কোয়েশ্চেনে যারা 90 পাবে তারা মোটামুটি অনেকটাই প্রিপেয়ার্ড, এটা বোঝা যাচ্ছে। তো তারা যদি কোনোভাবে ধরো 2-4 নাম্বারের জন্য মিসও করে, তো সেটা তাদের পড়াশোনাটা পরের বছর মেন্সের জন্য এগিয়ে থাকলো। একদম একদম একদম। আর আচ্ছা আচ্ছা। হ্যালো, শুনতে পাচ্ছ দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ, তোমার পিকচারটা একটুখানি, হ্যাঁ এবার ঠিক আছে, ফাইন। আচ্ছা। আহ, আচ্ছা, তুমি যেহেতু দাদা এই প্রসেসটা মোটামুটি দেখেছো, তো তোমার ক্ষেত্রে কি মনে হয় কবে নাগাদ এই প্রিলিমস এর রেজাল্ট বার হতে পারে? এখন যদিও মানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, ইউ নো হোয়াট আই মিন। তো সেক্ষেত্রে তোমার কিচ্ছু তোমার কি কিছু চিন্তা ভাবনা আছে? হ্যাঁ বলো। কোনো কোনো ধারণা নেই ভাই, কারণ আমি এতবার পরীক্ষা দিয়েছি। কোনোবার মানে তাড়াতাড়ি রেজাল্ট দিয়েছে, কোনোবার খুব দেরিতে রেজাল্ট দিয়েছে। তো কবে আচ্ছা রেজাল্ট দেবে এটা এটা নিয়ে ভাবার আমার মনে হয় কোনো ক্যান্ডিডেটের উচিতই না। তাদের যেটা করা আচ্ছা। উচিত, প্রিলিমস এর পরে 1 সপ্তাহ চুপচাপ কোনো পড়াশোনা না করা উচিত। 1 সপ্তাহ তারা ঘুরে বেড়াক, একটু সিনেমা দেখুক, যে যেটা করতে পছন্দ করে, এখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে দেখুক, যা খুশি হ্যাঁ করে নিক। আমার মনে হয় যে 2 মাস পরেই পরীক্ষা হোক মেন, বা 6 মাস পরেই হ্যাঁ হোক, 1 সপ্তাহ 10 দিন পর থেকে তাদের পড়তে বসে যাওয়া উচিত। আবার মানে ভাবা উচিত একদম। যে আমার 2 মাস পরে মেন হবে, সেভাবেই প্রিপেয়ার করা উচিত। আর একটা গল্প শুনছিলাম যে হয়তো নাকি এবারে পরীক্ষা হয়তো পুজোর মানে ওই দিওয়ালির পর টরই হয়তো হতে পারে, জানি না কতটা। কিন্তু কেউ যদি 2 মাস পরে পরীক্ষা হয় ভেবে প্রিপেয়ার করে, তাতে তো অসুবিধা কিছু নেই। যদি 4 মাস পরে পরীক্ষা হয়, অসুবিধা কি আছে? কিন্তু উল্টোটা তুমি ভাবো, কেউ যদি ধরেই নেয় যে না, তো প্রিলিমস এর 8 মাস 10 মাস 1 বছর পরে মেন হবে, পড়াশোনা করলো না, হয়তো দেখা গেল হঠাৎ করে 1 মাস পরে রেজাল্ট বের করে বললো 2 মাস পরে মেন হবে, তখন তার জন্য ওই ধাক্কাটা সামলানো একটুখানি আমার মনে হয় ঝামেলা। হ্যাঁ, মানে এটা একটা জেনুইন মানে কোশ্চেন ছিল। লোকজন সত্যি অনেকে একটু প্যাম্পার্ড, আমাকেও অনেকে কথাবার্তাতে বলছিল আমার বন্ধু বান্ধবদের মধ্যে, যে কবে এটার প্রিলি হবে শুনছে। তারাও এটা শুনছে যে 2025 তো মোটামুটি এই বছরের মধ্যেই নাকি হবে। তো এরকম একটা জায়গা থেকে মানে সবার এটা একটা প্রশ্ন যে কবে হবে। কারণ আমরা যদি দেখি যে মানে ইউপিএসসির ক্ষেত্রে তো 10-12 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে বের করে দেয়। তো না না, সেরকম একটা ইউপিএসসির জায়গা। সাথে তুলনা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ইনফ্যাক্ট আমার মনে হয়, আমি দেখছিলাম আমার যারা মানে কাছাকাছি থাকে জুনিয়র যারা আছে, তারা একবার আমায় হুম। বলছিল দাদা 2024-এর, এটা তো কি হলো 24, হ্যাঁ 24-এর 24। প্রিলিমস নাকি হচ্ছে না, 14ই জুন এটা পিছিয়ে যাচ্ছে। তো এরকম একটা খবর হয় ভাসছিল। তো আমি ওদেরকে একদম বললাম যে দেখ, মানে পিএসসির মানে অ্যাডমিট দেবে বলেছে 4 তারিখ, 4 তারিখ হুম থেকে বোধহয় অ্যাডমিট দিয়েছে। তো 4 তারিখের আগে কেউ কিচ্ছু বলতে পারবে না। হুম তো হুম ওইসব হুম। কোথায় ইউটিউবে কি বলছে, কোথায় ফেসবুকে কি বলছে, এইসব না ভেবে আমার মনে হয় যে প্রিলিমস হওয়ার 3 মাসের মধ্যে মেন হবে, এটা ধরে পড়াশোনা করাই ভালো। এবার পিছনে একদম সুবিধা, তোমার যেখানটা মানে পড়তে লাগবে সেটা তুমি পড়ে নিতে পারবে। একদম একদম একদম। আর দাদা, আর ধরো যারা মেন্সের প্রিপারেশন করবে, শুরু করবে, মোটামুটি যারা ধরো নতুন, মোটামুটি আহ, এমনি সব জায়গায় এরকম টপার স্টক দেখে এবং সেখানে সবাই একটা বুক লিস্ট বলে দেয়, তারা পড়ে। তো সেরকম একটা জায়গা থেকে মানে কিভাবে মেন্সের প্রিপারেশনটা এখন করা উচিত এই জায়গা থেকে? তোমার কি কিছু মানে সিনে কুইনন যদি কিছু থাকে যে করণীয় মাস্ট, এই জিনিসগুলো একটু করো মানে না সিনিয়র হিসেবে? না না, আমার মনে হয় যে দেখো, প্রিলিমস যারা পাস করবে মানে যারা মেন দেবে তাদের নিয়ে তো আলোচনাটা করছি। তারা কিন্তু একদম একদম। তাদের প্রিপারেশনে 50% আমার মনে হয় হয়েই আছে। প্রিলিমস এর আগে থেকে একটা ছেলে যে আলটিমেটলি পাস করবে, তার 50% প্রিপারেশন প্রিলিমস এর আগেই হয়ে যায়। আর হুম বাকি যেটুকু থাকে মানে বেশিরভাগের ক্ষেত্রে দেখেছি যে অপশনালটা আমরা একটুখানি ওই প্রিলিমস এর পরে পড়া মানে শুরু করি আর কি, মানে পড়া না মানে ভালোভাবে প্রিপেয়ার করাটা শুরু করি। তো হুম মানে আমার ওটুকুই বলার যে
যেহেতু প্রিলিমস রয়েছে তার জন্য জিএস এর পার্টটুকু মানে আমরা অলরেডি একবার পড়েছি, ওটা একটু ফেলে রেখে যদি কেউ বাংলা ইংরেজি আর অপশনালটা একটু এগিয়ে নেয়, তারপরে আবার পরীক্ষার আগে আগে আবার এমসিকিউ পার্টটা একটুখানি দেখে, আমার মনে হয় হয়তো এটা একটু সুবিধা হবে। এবার দেখো, প্রত্যেকের পড়াশোনাটা আলাদা, এরকম কিছু হয় না যে আমি এভাবে করেছি মানে সবাইকে সেভাবে করতে হবে বা এটা না করলে হয় না, এরকম কিচ্ছু হুম হয় না, বিশ্বাস করো। যে বা এই পার্টিকুলার বই না পড়লে হয় না, এইভাবে না পড়লে হয় না, সকালে উঠে নাকি ইতিহাস পড়তে হয়, দুপুরে উঠে অঙ্ক করতে হয়, রাতে বাংলা করতে হয়, এরকম কিচ্ছু হয় না। বা পরীক্ষার দুদিন আগে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে নেই, বা পরীক্ষার হচ্ছে তোমার এক সপ্তাহ আগে সমস্ত বাংলা ইংরেজি মুখস্থ করে নিতে হবে, এরকম কিচ্ছু হয় না। প্রত্যেকের ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে সব স্ট্র্যাটেজি মানে সবার জন্য কাজ করে না। তো তুমি যেভাবে পড়বে সেটাই তোমার জন্য কাজ করবে, কিন্তু ব্যাপার হচ্ছে পড়তে হবে বা করতে হবে। তো এটাই, হুম আমার আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই, আমি কোনো বুক লিস্টের দিকে যাব না, আমি কোনো স্ট্র্যাটেজির দিকে যাব না। কারণ হুম হুম হুম। তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার স্ট্র্যাটেজিটাই সবচেয়ে ভালো। কারণ অসাধারণ। আলটিমেটলি তুমি ভাবো, আমি একটা সালে 9 র্যাঙ্ক করেছি, আমার তার মানে হুম কি আমার আগের আগের ইয়ারের যারা 9 র্যাঙ্ক করেছে বা তার আগে করেছে বা তারপরে যারা করবে, তারা আমার চেয়ে ভালো বা খারাপ এরকম তো কিছু হয় না। প্রত্যেকে হুম। প্রত্যেক বছরের মতো করে ভালো খারাপ, মানে এই ঠিক। বছর যে ফার্স্ট হচ্ছে সে পরের বছর পরীক্ষা দিলে মানে হয়তো কল নাই পেতে পারে, আমার হয় যে একটা বছরের টপার পরের বার প্রিলি দিলেও পাস করতে পারলো না। হুম তো হুম হুম হুম। এইগুলো বলার কোনো জায়গায় নেই, এগুলো বলার কোনো মানেই হয় না আমার মনে হয়। ঠিক ঠিক। মানে তোমার এই কথাটা আমার একজনের কথা মনে করালো। একজনের আমি পডকাস্ট অনেক আগে দেখেছিলাম, অরিজিৎ সিং, মানে ওনার একটাই পডকাস্ট রয়েছে। তো সেখানে উনি সেম কথা বলছে যে কোনো রুলই নেই, কোনো রুলই হয় না, মানে এই পার্টিকুলার এই রাস্তা ধরে গেলেই হবে এটা নয়, মানে এন নাম্বার অফ রুলস ঠিকই, রয়েছে। একদম। আমি দেখিনি একদম ওনার পডকাস্ট, কিন্তু আমার মনে হয় উনি একদম ঠিক বলেছেন, এবং সেটাই হওয়া উচিত। একদম একদম। আর আচ্ছা আচ্ছা দাদা, আমি জাস্ট মানে র্যান্ডাম, এবার আমি ওই কাইন্ড অফ ফ্যান, মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে যারা অলরেডি সার্ভিসে রয়েছে, আহ, মানে আর যারা ধরো সার্ভিসে নেই বা ধরো অ্যাসপায়ার করছে, কোট আনকোট অ্যাসপিরেন্টস, তাদের মধ্যে তো অনেক ইয়ে থাকে, কি বলে, অনেক জানার ইচ্ছা থাকে, অনেক কিউরিওসিটি থাকে যে কি হচ্ছে ওখানে, ঠিক আছে? কারণ স্বাভাবিক, এটা একটা থাকে। তো সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস করছি যে মানে এখন কি কোথাও একটা চাপা উত্তেজনা রয়েছে যে একটা নতুন সার্ভিস জয়েন করবো, তার মানে ওই যেই সার্ভিসটা এখন তুমি করছো মানে সেটার প্রতি কি কোথাও একটা ইয়ে হচ্ছে যে না ঠিক আছে এবার নতুন একটা সার্ভিস জয়েন করবো, মানে এরকম একটা এক্সাইটমেন্ট কি রয়েছে এটা ভেতরে, নাকি অতটা নয়? একদমই রয়েছে, পুরোপুরি রয়েছে। কারণ ধরো, আচ্ছা। আমার তো দুটো ডিপার্টমেন্টে মানে আমার কমার্শিয়াল ট্যাক্স হলো, তারপর এখন এক্সাইজে আছি। তো ওই যে কমার্শিয়াল ট্যাক্স বিল্ডিং এ প্রথম যেদিন গেলাম, আবার একদিন শেষ দিনের জন্য যাব, এটা তো একটু খারাপ লাগছে। আবার একই রকম ভাবে যে মানে অনেকদিন অনেক আগে থেকে ভেবেছি যে এক্সিকিউটিভ বা ডিএসপি সিলেক্টেড হবো, সেখানে ট্রেনিং করবো, ওই চাকরি করতে যাব। তো একটা খারাপ হুম লাগা একটা ভালো লাগা দুটোই একসাথে রয়েছে। এক্সাইটমেন্ট তো আছেই, মানে যে ফেজের মধ্যে দিয়ে আমরা কখনো যাইনি, যে হুম সার্ভিসে, হুম হুম। তো সেখানে যাব বা মানে হয়তো এটাই আমার শেষ মানে চাকরি আর কি, এরপরে তো ডেফিনেটলি আর মনে হয় না যে আর নতুন কোনো চাকরি করবো বলে। তো সেটা নিয়ে তো একটা মানে আগ্রহ বা ওই কি বলে ওটা, ইয়ে রয়েছে, একটা আকাঙ্ক্ষা। মানে এক্সাইটমেন্ট তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ। অসাধারণ। মোটামুটি আমি সত্যি চাই যে তোমার মানে খুব শিগগিরই অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসুক। কারণ 22-এর তো মনে হয় এবারে লাস্ট কয়েকদিন আগে বোধহয় কমপ্লিট হলো সবার, মানে ইয়ের ক্ষেত্রে আমি না, বলছি না, এই বলছি না, আমি ইয়ের ক্ষেত্রে বলছি, মানে অন্যান্য সার্ভিস গুলোর ক্ষেত্রে বলছি, মানে সবার লাস্টে হ্যাঁ, বোধহয় ফুড অ্যান্ড সাপ্লাইটাই করলো কমপ্লিট, যতদূর আমি দেখেছি। না এবার না, 23-এর ফুড অ্যান্ড সাপ্লাই ওরা বোধহয় জয়েন করলো। 23-এরটা 23-এর করেছে, হ্যাঁ আমাদের 23-এরটা ব্যাচে, করেছে। হ্যাঁ, আমাদের সরি হ্যাঁ। আমাদের ব্যাচের আমাদের সাথে যারা ফুড অ্যান্ড সাপ্লাই, ওরা কিছুজন বোধহয় জয়েন করেছে, মানে ওদের জয়েনিংটা একটু ফাস্ট হলো আর কি। হ্যাঁ 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 23-এরটা মাই ব্যাড, হ্যাঁ 22-এরটা নয় 23-এরটা। আচ্ছা মোটামুটি দাদা আমাদের আহ, এই রিলেটেড জিজ্ঞাসা মোটামুটি ডান। তোমাকে আমি মাঝে সাঝেই খুব বদার করি আই নো, বাট হ্যাঁ মানে ওই না ছোট না ভাই, ভাইয়ের মতো। সবসময়ের জন্য ওয়েলকাম। আর একদম তোমাকেও একদম বেস্ট অফ মানে লাক, তুমিও মেনের জন্য পড়ো, ফাইনাল পিডিএফ এ তোমার নাম থাকুক। আমার সার্ভিসে যদি আসো তাহলে খুব মানে আমি যেটা জয়েন করছি, তুমি যদি সেটা আসো তাহলে আরো ভালো লাগবে। আরে দাদা, আর সত্যি বলতে কি মানে আমার খুব ভালো লাগে, মানে যারা জানে না আমি এটাতে বলি যে এরকম হয় না যে কিছুজন টপার থাকে, মানে যাদেরকে
পাঠালে সঙ্গে সঙ্গে শুধু বলে না, এক্সপ্লেনেশনও করে দেয়। আমার এখনো মনে আছে আমি একবার জিজ্ঞেস করেছিলাম তোমাকে ওই সুফি ইয়ে নিয়ে, যে ওই কবে এসেছিল ইন্ডিয়াতে, তো তুমি শুধু অ্যান্সারটা বলনি, ইউ গেভ মি দ্য হোল এক্সপ্লেনেশন, ঠিক আছে? তো আমার এত ভালো লেগেছিল, আমি বলি মাই গড, দিস ইজ হোয়াট কল, মানে হয় না যে মানুষ একটা সার্ভিস সম্বন্ধে শুনলে মানুষের একটা প্রিকনসিভ নোশন থাকে যে আচ্ছা আমলা আমলা মানে তো ভয়ানক পড়াশোনা করেছে নিশ্চয়ই, নইলে এই জায়গায় থোড়ি আসে। তো সামহাও তুমি না যে সেই থটটাকে বা সেই বিলিফটাকে কোথাও একটা আমার মধ্যে রিইনফোর্স করেছো, যে আমি দেখে আমি বললাম যে ঠিক আছে ভাই, ওকে ফাইন। আমার তখন মনে হচ্ছে যে না, এরকম পড়তে হবে, তবে হতে পারে কিছু, ঠিক আছে? তো না না, থ্যাংক হয়ে ইউ, যাবে, হয়ে যাবে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এবং থ্যাংক ইউ, মানে এরকমই তুমি থাকো, আমি চাই তুমি মানে সিস্টেমে একদম, মানে অলরেডি ইউ আর ইন দ্য সিস্টেম, বাট স্টিল আরো অ্যাপেক্স পজিশনে গিয়ে সেম থাকো, আমি এটাই চাই। আম, আর যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো, মানে ইউ আর ফ্রি টু সে এনিথিং। না না, ওই একটাই বলার আছে যে মানে যারা এটা দেখছেন বা দেখছো তারা মানে পড়াশোনা করে যাও, মানে প্রিলিমস এর স্কোর ভালো আছে কি খারাপ আছে এটা ম্যাটার করে না। বা তুমি এবারে যদি খুব খারাপও করো, তুমি যদি 50 পাও 60 পাও, তাতে করে এটা তোমায় ডিফাইন করে না যে তুমি কোনোদিনও পারবে না। নেক্সট ইয়ারে তুমি ডেফিনেটলি পাবে। তো এটাই বলার যে থেমে থাকলে হবে না, লেগে থাকতে হবে। আরে লাভলি লাভলি। আর আমি এটা দেখেছি দাদা, মানে আমি জানি না তুমি এগ্রি করবে কিনা, বাট হোয়াট আই হ্যাভ সিন, যে কোথাও একটা না, মানে যারা ধরো পায়, যারা ধরো কোট আনকোট টপার, বা লিস্টে নাম আছে, বা ওই একদম ওই টপারদের মধ্যে রয়েছে, তারা কিন্তু না সব সময় মোটিভেট করে। আই হ্যাভ সিন দিস, মানে আমি খুব ট্রেন মানে দেখার চেষ্টা করি, একটু অবজার্ভ করার চেষ্টা করি। আহ, আমি দেখেছি যে যখনই মানে কেউ ধরো একটা ধাপ পার করে গেছে, তাকে যখন তুমি গিয়ে বলবে যে দাদা আমিও এটা অ্যাসপায়ার করছি, আমিও এটা হতে চাই, তারা সব সময় পজিটিভ কথা বলে যে হ্যাঁ হবে ভাই, করো, হবে, করো, এই করো, এই পথ ইয়ে করো। বাট আমি সেটা দেখেছি তো যাকে আছেই বলে ভাই, না, হ্যাঁ সেটা তো আছেই। কিন্তু আমি তো আমার ক্ষেত্রে তোমার একটা কথা বলি, আমি যখন ফেল করতাম বছরের পর বছর, তখন আমি হ্যাঁ, মোটিভেট করতাম। মানে লোকজন, আমার বন্ধু বান্ধবরা বলতো যে এই ছেলে মোটিভেশন দেওয়া ছাড়া আর কিচ্ছু পারে না, পড়াশোনা করে না, পাস করে না, কিন্তু লোকজনকে মোটিভেট করে পাস করিয়ে দেয়। মানে ওর মানে আপনার নাকি মোটিভেশন দেওয়া ছাড়া আর কিছু ছিল না, এটাই মজা করে বন্ধুরা বলতো। তো আমার ক্ষেত্রে আরে আর আলাদাই কি হবে, কি ব্যাপার। না না, অসাধারণ অসাধারণ, আমি আমি সত্যি বলছি, মানে ইউ অ্যাকচুয়ালি, মানে তুমি, আমি তোমাকে বলবো, মানে এই পার্টিকুলার পডকাস্টের থ্রুতেই বলবো যে তুমি একটা এরকম ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল খোলো, বুঝলে? সেখানে তুমি জাস্ট তোমার ওপিনিয়ন গুলো একটু শনিবার করে এসে শেয়ার করবে, অন্তত মানে আমি বলতে পারি প্রচুর মানুষ দেখবে, ঠিক আছে, ইনক্লুডিং মি অলসো, ঠিক আছে? তোমার যা হিউমার রজনীকান্ত জাস্ট দাসকে কিন্তু অনেকে গাল দিত এই শনিবারের চিঠি এসব তুমি বলছো। কি 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 শনিবারের চিঠি শুনেছো তো রজনীকান্ত দাস? এই না গো, আমি আমি শুনিনি, না, সরি মাই। পড়বে পড়বে। আচ্ছা, না তুমি তুমি এটা করতে পারো, আমি বলবো খুব ভালো হবে, ঠিক আছে? আর তোমার কি এমনি কোনো ইন্টারেস্ট আছে তোমার, মানে অ্যাপার্ট ফ্রম স্টাডিজ বা তোমার ইয়ে ছাড়া তোমার আর, মানে বই পড়া তো তোমার একটা আমার রয়েছে আমি জানি। প্রচুর প্রচুর ইনভলভমেন্ট আছে ভাই আমার চারদিকে। এখন মানে ওই বললাম যে ফুটবল হলে ফুটবল দেখি, না দাবা আচ্ছা খেলি, আড্ডা দিই বন্ধুদের সাথে। এই আচ্ছা। মানে আমার মনে হয় যে আমি অত সময় পাবো না। তারপরে এই চাকরিতে, এক্সিকিউটিভ চাকরি আমি শুনেছি অনেকটা সময় নিয়ে নেয় সারাদিনও। তারপরে আর তাই না। আর এই তো তোমার সাথে আড্ডা হচ্ছে এরকম, মানে অফলাইনে তো বন্ধুদের সাথে ভাইদের সাথে হয়। নতুন করে আর একদম ইউটিউবে কি বলার আছে। একদম একদম একদম। না লিটারেলি তোমার সঙ্গে ভবিষ্যতে কখনো আমার সামনাসামনি একটা এরকম কথোপকথন, কথা বলার খুব ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে, মানে আই নিশ্চয়ই উইল হবে চেরিশ। সেটা। একদম একদম। আর মানে আই হোপ যে আমরা এরকম সার্ভিস প্রেফারেন্স নিয়েও একদিন একটা ডিসকাশন করবো, বাট আফটার মেন্স অবভিয়াসলি, হ্যাঁ, হতেই পারে সেটা, যদি হতেই পারে, যদি সব হতেই পারে। ঠিকঠাক থাকে। যদি ততদিন সব অব্দি ঠিকঠাক তুমি থাকে। ভালো করে প্রশ্ন করো, মেন ভালো করে দাও। আর সবাই ভালো করে প্রিপেয়ার করুন বা করো, ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট। একদম, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি এখান থেকে আমি অফ করে দিচ্ছি। বেশ।